আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম নতুন একটি আলোচনা নিয়ে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আপনি দলিল রেজিস্ট্রেশনের সময় দলিলে কি পরিমাণ টাকা লিখবেন। দলিলে আপনি যেই পরিমাণ টাকা দিয়ে জমি কিনেছেন সেটা লিখবেন, নাকি মৌজা রেট, অর্থাৎ মৌজা রেটটা হচ্ছে আপনার একটি শহরে, একটি জেলা শহরে যতগুলো দলিল হয় এক বছরে, সেই মৌজাওয়ারি এক বছরের টোটাল যেই দলিলগুলো হয় সেই দলিলের মোট মূল্যকে 12 দিয়ে ভাগ করে যেই গড়টা আসে সেটা হয় একটি মৌজার রেট, সরকারি মৌজা রেট। এখন সেই ক্ষেত্রে আপনি দলিলে যেই টাকা দিয়ে কিনেছেন সেটা লিখবেন, নাকি আপনি সরকারি মৌজা রেটটা লিখবেন। দেখুন, দলিল করতে জেলা শহরের মধ্যে, জেলা শহর এবং জেলা শহরের সদর এবং পৌরসভার মধ্যে দলিলে লিখিত মোট মূল্যের রেজিস্ট্রেশন ফি বাবদ 1%, শুল্ক মূল্য 1.5%, যেটি স্ট্যাম্প অ্যাক্ট 1899 সালের ধারা অনুযায়ী এটি নির্ধারিত হয় 1.5%। স্থানীয় সরকার কর 2%। আমি শুধুমাত্র জেলা শহর এবং জেলা শহরের বাহিরে বিষয় নিয়ে আলোচনা করছি, যেমন জেলা শহরের বাইরে ইউনিয়ন, এগুলো নিয়ে আলোচনা করছি। এবং উচ্চকর বিধিমালা 2023 মোতাবেক জেলা শহর এবং পৌর এলাকায় 6% এবং ইউনিয়ন অর্থাৎ জেলা শহরের বাইরে 4%। এই হচ্ছে টোটাল মূল্য। আমি এটাকে যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায় যে জেলা শহর এবং পৌরসভা এর জন্য 10.5%, এবং ইউনিয়নের মধ্যে সব মিলিয়ে 8.5%। অর্থাৎ সরকারি যে ফিটা নির্ধারিত হয় রেজিস্ট্রেশনের জন্য সেটি হয় ইউনিয়ন পর্যায়ে 8.5%, এবং পৌরসভা বা সদর এলাকার জন্য সেটা হয় 10.5%। অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকা দিয়ে জমি কিনেন তাহলে সরকারি ফি বাবদ 85% ইউনিয়নের জন্য, আর যদি পৌরসভা বা সদর এলাকাভুক্ত হয় তাহলে মোট মূল্য 10.5% হিসেবে এটা সরকারি ফি লিপিবদ্ধ হয়। এছাড়া এক্সট্রা কিছু থাকে, সেটা হচ্ছে হলফনামা 300 টাকার, ই ফি 100 টাকা, এন ফি হয় প্রতি পৃষ্ঠায় 300 শব্দ অনুযায়ী 24 টাকা, এন ফি 36 টাকা, এবং কোর্ট ফি বাবদ 10 টাকা। এটা হচ্ছে টোটাল মূল্য, দলিলের জন্য টোটাল মূল্য। কিন্তু বাস্তবতায় দেখা যায় যে আপনি 10 লাখ টাকা দিয়ে জমি কিনতে গেলে 1,20,000 বা যাই হোক অধিক টাকা খরচ হয়ে যায়। সেই চিন্তা করেই আপনি ভাবেন যে এত টাকা দিয়ে আমি রেজিস্ট্রি করব, এর চেয়ে কীভাবে কম করা যায়। তো সেই ক্ষেত্রে একজন দলিল লেখকের পরামর্শ অনুযায়ী আপনি মৌজা রেটে দলিল করেন। মৌজা রেটে দলিল করলে যেই ক্ষতিগুলো হয় সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। দেখুন, মৌজা রেট দিয়ে যখন আপনি দলিল করবেন, সাপোজ ধরেন 10 লাখ টাকার জমি, 10 লাখ টাকা দিয়ে যেটা সরজমিনে কিনলেন সেটি মৌজা রেট হিসাবে দেখা যাচ্ছে সেটা সরকারি রেট 2 লাখ টাকা। তাহলে আপনি কিন্তু দলিলে লিপিবদ্ধ করছেন 2 লাখ টাকা, সেই হিসাবে আপনার সরকারি খরচ একেবারেই কমে গেল। এবার আসি, যখনই আপনি 2 লাখ টাকা দিয়ে দলিল লিপিবদ্ধ করলেন, আপনার মাথায় রাখতে হবে যে সরকার যে কোনো মুহূর্তে জমি অধিগ্রহণ করতে পারে। সরকার যখন জমি অধিগ্রহণ করে তখন সরকার সরকারি বিধি মোতাবেক আপনাকে টাকা দিবে আপনার জমির মৌজা রেটের 3 গুণ। অর্থাৎ দেখুন, আপনি 10 লাখ টাকা দিয়ে জমি কিনলেন, কিন্তু আপনি সরকারিভাবেও কিন্তু টাকা পাচ্ছেন 2 লাখের 3 গুণ, অর্থাৎ 6 লাখ টাকা। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইতিমধ্যে অনেক টাকার একটা বিপদে পড়ে গেলেন, অনেক টাকা লস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই মৌজা রেটটা লিখবেন না। এবার আসি অগ্রক্রয় বা প্রিএমশন মামলা বা হক সেবার মামলা। দেখুন, বাটোয়ারা আইন 1893, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারা এর আলোকে একজন ব্যক্তি অগ্রক্রয় মামলা করতে পারে। আমি অগ্রক্রয়ের বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু সংক্ষেপে এইটুকুই বলছি, ধরুন অগ্রক্রয়ের মামলা যখন একজন করবে তখনও কিন্তু সে আপনার সংশ্লিষ্ট আদালতে টাকা জমা দিবে আপনার দলিলের মূল্য অনুযায়ী। দলিলের মূল্য কত সেই মোতাবেক সে আদালতে টাকা জমা দিবে। সেই ক্ষেত্রে আদালতে টাকা জমা দেওয়ার প্রসেসও 3টি। একটি হচ্ছে আপনার দলিলের মূল্য, একটি হচ্ছে ক্ষতিপূরণ, একটি হচ্ছে উন্নয়নমূলক।
তো এইসব বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি আলোচনা করলাম এইটুকুই যে অগ্রক্রয়ের যে মামলাটা, যখন অগ্রক্রয়ের মামলা করবে বা সরকার যখন অধিগ্রহণ করবে, আপনি কিন্তু টাকা পাবেন। আপনি যেই টাকা দলিলে লিপিবদ্ধ করেছেন সেই টাকার যদি অধিগ্রহণ করা হয় 3 গুণ, এবং যদি অগ্রক্রয় বা প্রিএমশন বা হকসেবা মামলা হয় তাহলে কিন্তু সেই যে দলিলে টাকা লিপিবদ্ধ করেছেন জাস্ট সেই টাকা এবং ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা। তো সেই ক্ষেত্রে আপনি যখন 10 লাখ টাকা দিয়ে জমি কিনতে পারছেন, তো আপনি চেষ্টা করবেন অবশ্যই যেই টাকা দিয়ে জমি কিনেছেন সেটাই দলিলে লিপিবদ্ধ করা, যাতে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত না হন। আমি আজকে এই পর্যন্তই আমার আলোচনা রেখে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। তবে এই বিষয়ে আরো বিশদ আলোচনা আছে, অগ্রক্রয় কিভাবে হয়, কে করে, এই বিষয়ে আশা করি ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরেকটা আলোচনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।